নেপালের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে যে ধুন্ধুমার পরিস্থিতি, যুব সম্প্রদায় এই মুহূর্তে পথে তুমুল বিক্ষোভ চলছে। এই মুহূর্তে নেপাল জুড়ে যে ছবি এই মুহূর্তে সামনে আসছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। অগ্নিগর্ভ নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু 9 জন মানুষের প্রাণ গিয়েছে নিরাপত্তা রক্ষীদের গুলিতে। 9 জনের প্রাণ গিয়েছে। নেপাল সংসদ ভবন চত্বর অগ্নিকাণ্ড অবস্থা, কারণ সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ ওলি সরকারের। ভারতের প্রতিবেশী দেশে ভয়াবহ নৈরাজ্য, নেপালে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ঘিরে চরম উত্তেজনা। গত বৃহস্পতিবার থেকেই নেপালে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তারপরই যুব সম্প্রদায় পথে। অগ্নিগর্ভ নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি। পুলিশের গুলিতে 9 জন নিহত, আহত এখনো পর্যন্ত 170-এর বেশি মানুষ। নেপালের সংসদ ভবন চত্বর, সেখানে অগ্নিকাণ্ড। দেখা মাত্রই গুলি করার নির্দেশ। ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে নেপাল জুড়ে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন, গোটা নেপাল জুড়ে এক নৈরাজ্যের পরিস্থিতি। কাঠমান্ডু রাস্তায় সেনা নামানো হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি, কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। যুব সমাজের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, রাস্তায় সেনা নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি বেগতিক। 9 জনের প্রাণ গিয়েছে, আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ 170-এর বেশি মানুষ তারা আহত হয়েছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো। লেটেস্ট কি খবর রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে সৈকত আইন। সৈকত, যে ছবি আমরা দেখাচ্ছি নেপালে, একেবারে ভয়াবহ পরিস্থিতি, নৈরাজ্য। আমি শুরুটা জানতে চাইবো, কি থেকে এই পরিস্থিতি? একটা ধিকি ধিকি আগুন জ্বলছিলই, এই মুহূর্তে তা একেবারে বাস্ট করলো। দেখো শুক্লা, দুটো বিষয় এখানে আমাদের নজর রাখতে হবে। যে যখন থেকে নেপাল সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে, অর্থাৎ 2017 সাল থেকে, সেই সময় থেকেই নেপালে কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। কারণ আমরা জানি যে নেপালে 240 বছর রাজতন্ত্র চলেছে। তারপর 2008 সালে সেখানে সংবিধান সংশোধন করে নেপালকে একটি সাংবিধানিক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। তারপর 2017 সালে আরও একবার সংবিধান সংশোধন করে তার মধ্যে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দগুলো ঢোকানো হয়। কিন্তু দীর্ঘদিন ধরে দাবি ছিল যে নেপাল একটি হিন্দু রাষ্ট্র, যদিও সেই হিন্দু রাষ্ট্রের তকমা আগেও ছিল, কিন্তু সেটাকে পরিবর্তন করা হয়। কিন্তু তারপর থেকেই এই কেপি ওলি শর্মার একেবারে যে মন্ত্রী গোষ্ঠী রয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলতে থাকেন সাধারণ মানুষ। ফলে একদিকে যেমন এই যে অভিযোগটা তাদের বিরুদ্ধে উঠছে, 26টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে সমস্তটাই বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র টিকটক খোলা ছিল। ফলে এই যে পুরো আজকে আমরা মব দেখতে পাচ্ছি, এই মবটা কিন্তু গতকাল থেকে জমায়েত হওয়ার চেষ্টা করছিল। টিকটকটা শুধুমাত্র বাদ ছিল, অর্থাৎ সেখানে চালু ছিল, তার মাধ্যমে তারা নেটওয়ার্কিং করে এবং তারা জমায়েত করার চেষ্টা করে। এবং আজকে যে জমায়েতের ছবি বা যে ভাঙচুরের ছবি আমরা সেটা দেখতে পাচ্ছি। এবার যে বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা তারা বলছেন যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কেন বন্ধ করা হলো। সরকারের পক্ষ থেকে গত অগাস্ট মাসের 28 তারিখে বলা হয় যে 3 তারিখ শেষ দিন, যে দিনের সেই দিনের মধ্যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোকে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। অর্থাৎ তারা সরকারের পছন্দ নয় এমন জিনিস তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রচার করতে পারবেন না। এই প্রসঙ্গ যখন ওঠে, তখন 4 তারিখে দেখা যায় যে একেবারে পরিষ্কার সরকারের তরফ থেকে বলে দেওয়া হয় যে এই কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নেপাল সরকারের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়নি। এবং তারপরেই দেখা যায় যে পরিষ্কার বলে দেওয়া হয় যে 26টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে তারা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন। এবং তারপরেই আমরা দেখেছি গতকাল রাত থেকে এই পরিস্থিতি তৈরি হয়, অগ্নিগর্ভ পরিস্থিতি জমায়েত হতে শুরু করে। এবং এখন আমরা যে খবর পাচ্ছি যে 170 জন জনতা, সেনা এবং পুলিশের সংঘর্ষে 170 জন আহত হয়েছেন, 9 জনের মৃত্যু হয়েছে। যদিও অসমর্থিত সূত্রে এই মৃতের সংখ্যা আরও অনেক বেশি, কারণ যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে অনেক খবর যেগুলো ইতিমধ্যেই আমরা আরও বেশি তথ্য পেতে পারতাম, সেই তথ্য কিন্তু সেখান থেকে পাওয়া যাচ্ছে না। ফলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে যতটুকু তথ্য সামনে আসছে বা যে ছবি সামনে আসছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপাতত ওলি সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা। যদিও সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে দেখা মাত্র গুলির নির্দেশ। আমাদের প্রত্যেকের শুক্লা মনে থাকবে যে সাম্প্রতিককালে এই ছবি আমরা দেখেছি বাংলাদেশে, তার আগে দেখেছি আমরা পাকিস্তানে, তার আগে দেখেছি শ্রীলঙ্কায়, এরকম একাধিক দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং অন্যান্য দেশেও আমরা দেখেছি যে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন যে ছবিটা আমরা আজকে দেখছি, অনেকে বলছেন যে ওলি সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এখান থেকে এই ছবি থেকে তুমি যেটা বলছিলে বাংলাদেশের কথা,
কথা, গত বছর অগস্টের সময় আমরা দেখেছিলাম বাংলাদেশের রাস্তায় সাধারণ মানুষ কোটা বিরোধী আন্দোলনের যে প্রতিবাদ আমরা দেখেছিলাম সেটা আস্তে আস্তে গণ আন্দোলনে পরিণত হয়েছিল। এখনো যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অনেকেই এটা বলছে যে আসলে নেপালের যারা বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই আন্দোলনটাকে কাজে লাগাতে চাইছে, আসলে এটা তাদেরই একটা চক্রান্তের পার্ট। দেখো, এখানে একটা অদ্ভুত জিনিস আমাদের বলে রাখা দরকার। একটু আগে একটা অদ্ভুত খবর পেয়েছি যে অর্গানাইজেশন, অর্থাৎ যারা এই আন্দোলন করছেন, যাদেরকে জেন জেড বলা হচ্ছে, তাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে পার্লামেন্টে ভাঙচুর তাদের অভিপ্রায় ছিল না, অর্থাৎ পার্লামেন্টে কারা ভাঙচুর করেছে এর দায় তারা নিচ্ছেন না। এবার প্রসঙ্গ হচ্ছে, প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একদিকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুটছে, আর একদিকে আমরা দেখছি পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন সরকারি ভবন জ্বলছে। তাহলে কারা এই হামলা করলো? কিছুদিন আগে আমরা দেখিয়েছি যে নেপালে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা কিন্তু একেবারে তাদের নেটওয়ার্ক তৈরি করছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে এর পেছনে অন্য কোনো হাত রয়েছে নাকি এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা আরো সময় গেলে সময়ের সঙ্গে সঙ্গে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সৈকত, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য তিনি নেপালের এই যে আনরেস্ট পরিস্থিতি, অশান্ত নেপাল, এই বিষয় নিয়ে তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। দেখুন, নেপালের যে বর্তমান রাজনৈতিক দলগুলো, তার সঙ্গে সম্পর্ক তৈরিতে ভারতীয় কূটনীতির একটা ব্যর্থতা আছে। ভারতের বা নয়াদিল্লির যে পুরনো বন্ধু ছিল নেপাল কংগ্রেস, তারা নেপালের রাজনীতিতে আর একাধিপত্য রাখে না। অন্য যে দলগুলি বা অন্য যে নেতারা, ওলি, প্রচণ্ড, এদের সবার সাথেই বেইজিংয়ের সখ্যতা অনেক বেশি। আমরা অতীতে দেখেছি, এমনকি কাঠমান্ডুতে যিনি চীনা কূটনীতিক বা চীনা অ্যাম্বাসাডার, তিনি নেপালের বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারসাম্য ফেরাতে বা দলগুলিকে জোট বাঁধতে নিজের বাসভবনে বৈঠক করিয়েছেন। ফলে নেপালের কূটনীতিতে ভারতবর্ষ অনেক পিছিয়ে পড়ছিল, চীন অনেক এগিয়ে গিয়েছিল। এবার যদি নেপালের রাজনীতিতে আবার রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য জোরদার দাবি ওঠে এবং সেই দাবি যদি কোনোভাবে সার্থকতা পায়, তাহলে অবশ্যই ভারতবর্ষের জন্য সুবিধা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।